বিয়ের 6 মাস পরেই আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে বড় আপাকে বিয়ে করে। লাল বেনারসিতে আপার হাস্যজ্জ্বল মুখখানা দেখে আমি অবাক হতে ভুলে গেলাম। আপা কি করে পারলো আমার সংসার ভাঙতে? কি দোষ করেছিলাম আমি? হঠাৎই বলা নেই কওয়া নেই আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দেয়। তার এমন করার কারণ আমি তখন খুঁজে পাইনি, কিন্তু এখন বুঝতে পারছি নিজ হাতে বড় আপা আমার সংসারটা ভেঙে ফেললো। কাঁদতে কাঁদতে সেদিন যখন বড় আপাকে জিজ্ঞেস করলাম কেন করলে আমার সাথে এমন, বড় আপা হাসতে হাসতে বলল, কেবল তো শুরু, তোকে আমি কখনো শান্তি দেব না, তোর সকল সুখের উৎস আমি নষ্ট করে দেব। আমি বেঁচে থাকতে তুই কখনো সুখের মুখ দেখবি না। কথাগুলো বলেই বড় আপা চলে গেল আর আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। ছোট থেকে বড় আপা কোনো এক অজানা কারণে আমাকে পছন্দ করতো না। আমার খেলনা ভেঙে ফেলতো, বই খাতা ফেলে দিত, কখনো কখনো মা বাসায় না থাকলে প্রচুর মারতো আর ভয় দেখাতো মা বাসায় এলে সবকিছু যাতে না বলি, বললে আরও মারবে। আমি ভয়ে কিছু বলতাম না। এভাবেই দিন চলছিল। বয়স হওয়ার পর বড় আপা বিয়ে করতে চাইতো না, বলতো আমাকে আগে বিয়ে দেওয়ার জন্য। বড় আপার জেদের কাছে হার মেনে বাবা মাও আগে আমার বিয়ে ঠিক করেন। ইউনিভার্সিটিতে পড়ার সময় আমার সাইফুলের সাথে প্রেম হয়। সাইফুল আমার থেকে 5 বছরের বড় ছিল। ওর পড়াশোনা শেষ, চাকরি করছে। আমার পড়ালেখা শেষে আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। বাবা মাও আমার পছন্দের মূল্য দিয়ে সাইফুলের সাথে আমার বিয়ে দেন। আমাদের দিন ভালোই চলছিল, কিন্তু হঠাৎ সাইফুলের আচরণ অস্বাভাবিক পরিবর্তন দেখেছিলাম। ও আমাকে আগের মতো ভালোবাসতো না, আর একদিন তো কিছু না বলে ডিভোর্স দিয়ে দিল। আমি এর কারণ জিজ্ঞেস করলেও উত্তর পাইনি। এখন আমার মনে হয় এটার উত্তর আমি পেয়ে গেছি। বাবা মা আপাকে চিরজীবনের জন্য ত্যায্য করেছে। সে আর এই বাড়িতে আসতে পারবে না। তাতেও কি আমার কষ্ট কমবে? আপা আমার ভালোবাসার মানুষকে আমার থেকে কেড়ে নিয়েছে। আর সাইফুল এটা কিভাবে করতে পারলো? ওর কি আমার কথা একটু মনে পড়েনি? আমাদের এত সুন্দর সাজানোর স্বপ্ন এভাবে ভেঙে ফেললো। একটু মায়া হয়নি? নিজের হাতে দাঁড়ালো ব্লেডের ছোঁয়া দিতে দিতে এসব ভাবছিলাম আমি। হঠাৎই আমার মা আমার রুমে প্রবেশ করতে দেখে আমার নিতর দেহ শরীরের মেঝেতে পড়ে আছে আর আমার বাম হাতে রক্তের ধারা বইছে। আমার মা চিৎকার করে আমার বাবাকে ডাকলেন। আমার বাবা মাগরিবের নামাজ পড়ে মাত্রই বসছিলেন। তৎক্ষণাৎ আমার মায়ের চিৎকারের শব্দ শুনে দৌড়ে আমার ঘরে এলেন। আমার মা পাগলের মতো কাঁদছেন আর আমার হাতের রক্ত বন্ধ করার চেষ্টা করছেন। এই অবস্থা দেখে আমার বাবা কাঁপা কাঁপা হাতে অ্যাম্বুলেন্সে কল করলেন দ্রুত। তারপর আমার বাবা অ্যাম্বুলেন্সে করে আমাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। সেখানে একটা নার্স ডাক্তারকে বলতেছিল, ডাক্তার অনুরূপ দ্রুত আসুন, একটা পেশেন্ট এসেছে, অবস্থা খুবই ক্রিটিক্যাল, সুইসাইড কেস। একজন নার্সের বলা কথায় অনুরূপ দ্রুত নিজের কেবিন ছেড়ে বেরিয়ে এলো নার্সের পেছনে পেছনে। আমাকে আইসিইউতে নেওয়া হয়েছে, রক্ত ঝরছে অনেক, অবস্থা খুবই খারাপ, এক ব্যাগ বি নেগেটিভ রক্তের প্রয়োজন। এইদিকে ব্লাড ব্যাংকে আপাতত বি নেগেটিভ রক্ত নেই। আমার বাবা নিজের পরিচিত সবার কাছে খোঁজ খবর করেও বি নেগেটিভ রক্তের সন্ধান করতে পারলো না। এদিকে আমার সুখে আমার মা কাঁদতে কাঁদতে প্রায় পাগলের দশা। হসপিটালে বন্ধুর মেয়েকে দেখতে এসেছেন রেবান। যাওয়ার সময় হাসপাতালে করিডোরের মধ্যে এক বয়স্ক মহিলা কাঁদতে দেখে এগিয়ে এলো সে। মহিলাটির মুখোমুখি বসে নরম গলায় বলে উঠল, আপনি কাঁদছেন কেন? আমার মা চোখ তুলে চাইলো ঠিকই, কিন্তু কান্নার দমেকে কথা বলতে পারছেন না। তখনই চিহ্নিত দুশ্চিন্তা গ্রন্থ গলার পেছন থেকে আমার বাবা সব বলে উঠলেন, কোথাও পাচ্ছি না, কোথাও না, এখন কি করব আমি? আমার বাবার কথা শুনে আমার মা কান্নার বেগ আরও বেড়ে গেল। রেবান উঠে গিয়ে আমার বাবার সামনে দাঁড়িয়ে বলল, কি হয়েছে আপনাদের? আমার বাবা মলিন গলায় বললেন, বি নেগেটিভ রক্তের প্রয়োজন, না হলে আমার মেয়েকে বাঁচানো যাবে না। বলতে বলতে আমার বাবা কেঁদে ফেললেন আরও। রেবান শান্ত স্বরে বলল, আঙ্কেল আপনি শান্ত হন, আমি বি নেগেটিভ রক্ত, আমি রক্ত দিতে পারবো। রেবানের কথা শুনে আমার বাবা মা দুজনের মধ্যে আশার আলো ফুটলো। অবশেষে রক্তের জোগাড় করা গেল। রক্ত দেওয়া শেষে রেবান যখন চলে যাচ্ছিল তখন আমার মা ওর হাত ধরে বলল, বাবা তুমি না থাকলে হয়তো মেয়েটাকে বাঁচাতে পারতাম না, তোমার শুকরিয়া আদায় কিভাবে করব জানি না। এভাবে বলবেন না আন্টি, মানুষই তো মানুষের জন্য। তুমি অনেক ভালো মানুষ বাবা, আমাদের বাসায় এসো একদিন। আসবো আন্টি, তোমার নাম্বারটা দাও। রেবান ওর নাম্বার দিয়ে চলে গেল হাসপাতাল থেকে। ডাক্তার বলল আমার অবস্থা এখন আউট অফ ডেঞ্জারাস, যদিও জ্ঞান ফেরেনি এখনো। তবু ডাক্তার অনুরূপ এখনো বাসায় যাননি। সকালের চেক আপ করে তবেই যাবে। মায়ের মুখ থেকে আমার অবস্থার কথা শুনে আনন্দ হলো চৈতি, মানে আমার বড় বোন। এটাই তো চেয়েছিল সে, তবে মরেনি বলে আফসোস হচ্ছে। অবশ্য এত তাড়াতাড়ি মরলে খেলা জমবে না, তিলে তিলে শেষ করবো ওকে। এইসব ভেবে পৈশাসিক হাসলো চৈতি। এরই মধ্যে কলিং বেল বাজলো। বিরক্ত হলো চৈতি। নিশ্চয়ই সাইফুল এসেছে। এই লোকটাকে একদমই সহ্য হয় না ওর। শুধুমাত্র আমার জীবনটা নরক বানানোর জন্য এই বিয়েটা করেছে সে। দরজা খুলে কড়া ভাষায় কিছু বলবে, তার আগে দেখলো সাইফুলের সাথে আরেকজনকে। ছেলেটাকে দেখেই ভালো লাগলো চৈতির। এত সুন্দর ছেলে সচরাচর কমই দেখা যায়। সাইফুল ছেলেটার পরিচয় বলল, ও হচ্ছে রেবান, আমার বন্ধু, এক কাজে এসেছে চট্টগ্রাম থেকে, এখানে থাকবে কিছুদিন। চৈতি হেসে স্বাগতম জানালো আর মনে মনে পুলকিত হলো।